আমাদের প্রজেক্টে যে জায়গাগুলো আছে সে জায়গাগুলোতে আমরা কিছুটা ভ্যালিডেশন দিব আর কি, ক্লায়েন্ট এন্ড রিলেটেড। এখানে যেমন দুইটা ফিল্ড রিকোয়ার্ড, লাইক আমি যদি অ্যাড ক্যাটাগরিতেও যাই, ক্যাটাগরি নেমটা আর এটা পাবলিশড বা আনপাবলিশড কিনা সেই দুইটা ফিল্ড কিন্তু রিকোয়ার্ড, তাই না? যে আমাকে দুইটা ফিল্ডের ভ্যালু দিতেই হবে। এখন ভ্যালিডেশন দিতে গিয়ে রিকোয়ার্ড মানে আমাকে ভ্যালু দিতেই হবে, এই কাজটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে HTML এর একটা অ্যাট্রিবিউট আছে রিকোয়ার্ড, তাই না? দিলে ওখানে ভ্যালু দিতে বাধ্য করা হয়, আদারওয়াইজ ভ্যালু না দেওয়া পর্যন্ত ওখানে এরর মেসেজ রিটার্ন করতে থাকে। তো HTML এর যে ভ্যালিডেশনটা রিকোয়ার্ড, এটা কিন্তু ভ্যালু যদি যে কোনো ভ্যালু দিয়ে দেন সেক্ষেত্রে সে এটাকে অ্যালাউ করে দেয়, যে কোনো ভ্যালু দিলেই কি করে, অ্যালাউ করে। আচ্ছা, আপনাদের কি পরীক্ষা অ্যানাউন্স করা হয়েছে? কয় তারিখ যেন? 26 তারিখ। 26 তারিখ, হ্যাঁ, শুক্রবারে, শুক্রবার সকাল 9টায়। হ্যাঁ হ্যাঁ, শুক্রবারটা চেঞ্জ করা ডিফিকাল্ট, কারণ হচ্ছে ক্লাসের টাইমে পরীক্ষা আমি নিতে চাচ্ছি না। ছয় তারিখ মোস্ট প্রবাবলি, 6-7 তারিখ, 7 তারিখ হবে। প্রজেক্টের ডেডলাইন দেওয়া আছে না? প্রজেক্ট করেন তাহলে আমি পরীক্ষাটা 3 তারিখেই নিব, পরীক্ষাটা 3 তারিখেই নেব। হ্যাঁ, বুটস্ট্র্যাপের ক্লাসটা 9টা থেকে, ওখানে তো আর এমনি কোনো ক্লাস নেই, তো ওটা 9টাতেই হবে, 12টা 12:30 এরকম। আচ্ছা, তো এখন আমরা যে বিষয়টা করব আর কি ভ্যালিডেশনের জন্য, কোন ফাইলটা? জেসভেল আর কান্ট্রি। একজনের দরকার ছিল, ধরার দরকার ছিল, আচ্ছা ধরা গেছে। যাই হোক, জেএসভেলের এই একটা ফাইল, এটা খুব ছোট্ট একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, এটাকে নর্মালি প্রোটোটাইপ ফাইল বলা হয়ে থাকে। প্রোটোটাইপ কাদেরকে বলা হয়? যার মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট ইভেন্টকে কন্ট্রোল করা যাবে, ছোটো একটা কাজ কমপ্লিট করা হয়। তো এটা একটা জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশন ফাইল, যে ফাইলের মাধ্যমে ক্লায়েন্ট এন্ড ভ্যালিডেশন দেওয়া সম্ভব। যতগুলো বা যে ধরনের ফর্ম ফিল্ড আছে সব ধরনের ফর্ম ফিল্ডের জন্যই আমরা এই ফাইলের সাহায্যে ভ্যালিডেশন দিতে পারি। এখন ভ্যালিডেশন বলতে শুধু ভ্যালু রিকোয়ার্ড করাটাকেই ভ্যালিডেশন বলে না। ভ্যালিডেশন বলতে আমরা কি বুঝি, রাইট? কয়েক ধরনের ভ্যালিডেশন আছে।
এর মধ্যে ক্লায়েন্ট এন্ড ভ্যালিডেশনটা হচ্ছে সর্বপ্রথম, 2 নম্বরে আছে সার্ভার এন্ড ভ্যালিডেশন, 3 নম্বরে আছে ইমেজ ক্যাপচা ভেরিফিকেশন, অথবা সার্ভার এন্ড ভ্যালিডেশনের জন্য ম্যাথমেটিক্যাল ক্যাপচা ভেরিফিকেশন। ঠিক আছে, তো মনে করেন যে আপনি আপনার সাইটে রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করছেন, এখানে তো এখন রেজিস্ট্রেশন ফর্ম তৈরি হয় নাই, আর আমাদের প্রজেক্টে এখন পর্যন্ত শুধু যেটা করা যায় সেটা হচ্ছে যে প্রোডাক্টের ডিটেলে যাওয়া যায় নাকি শুধু প্রোডাক্ট ডিসপ্লে পর্যন্ত আছে? প্রোডাক্ট ডিসপ্লে পর্যন্ত হয়েছে, প্রোডাক্ট ডিটেলে আমরা কিন্তু এখনও যেতে পারি না। প্রোডাক্ট ডিটেলে যেতে পারলে এরপর এটাকে কার্টে অ্যাড করা, কার্ট থেকে চেক আউট প্রসেসে রেজিস্ট্রেশনে যাওয়া, ওই জায়গাগুলোতেও ভ্যালিডেশন কিন্তু লাগবে, এবং স্পেসিফিক্যালি ওই জায়গাতে আমাদের অ্যাজাক্সের কাজটাও প্রয়োজন পড়বে। বাট তার আগেই কিছু কিছু এরিয়াতে আমি অ্যাজাক্সের ইস্যু বা ইফেক্ট দেখানোর চেষ্টা করছি। মনে করেন যে এখানে ভ্যালিডেশন বলতে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাকে ক্যাটাগরি নেম, পাবলিকেশন স্ট্যাটাস দিতেই হবে। আপনি ক্যাটাগরি ডেসক্রিপশনটা অপশনাল রাখলেন, বাট বাকি দুইটা ফিল্ডের ডাটা আপনার কাছে রিকোয়ার্ড, আপনাকে লিখতেই হচ্ছে বা দিতেই হচ্ছে। তো এই ক্ষেত্রে ভ্যালিডেশনটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেশন যেভাবে করতে পারি সেটা হচ্ছে যে আমরা একেবারে রিয়েল ডাটা দিয়েছে কিনা এটা কখনোই কিন্তু কোনো লজিক ইমপ্লিমেন্ট করে ধরতে পারবো না। লাইক ভ্যালিডেশনের দুইটা পার্ট, এক হচ্ছে রিকোয়ার্ড, নির্দিষ্ট করা যে দিতেই হবে, আর 2 হচ্ছে কোন ফরম্যাটে ডাটা দেবে সেটা বলে দেওয়া। কোন ফরম্যাটে ডাটা দেবে সেটা বলে দেওয়ার এইটাকেই বলা হয়ে থাকে ভ্যালিডেশন বা ভ্যালিডেশন রেগুলার এক্সপ্রেশন। আমি জাস্ট ডাটা দিলেই এটা রিকোয়ার্ড বা ডাটা দিলেই আমি আমার এটাকে রিকোয়ার্ড বলেছি, এটা ফুলফিল হয়ে যাবে। তার মানে নামের জায়গায় আপনি নাম্বার দেন, সেটাও কিন্তু তার জন্য কোনো ম্যাটার না, আপনাকে ছেড়ে দেবে। বাট এখানে এমন কিছু রেগুলার এক্সপ্রেশন বা এমন একটা এক্সপ্রেশন বা অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে হবে যার মাধ্যমে শুধু ভ্যালু দিলেই হবে না, ভ্যালুটা প্রপার ফরম্যাটে আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। ঠিক আছে, ভ্যালুটা প্রপার ফরম্যাটে আছে কিনা, লাইক ইমেল অ্যাড্রেস, এটা ঠিকঠাক মতো ইমেল অ্যাড্রেসই কিনা, মোবাইল নাম্বার, এটা অ্যাকচুয়ালি মোবাইল নাম্বারই কিনা, এটা ক্রেডিট কার্ড নাম্বারই কিনা, এটা টেলিফোন নাম্বারই কিনা। এই ধরনের যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, যে রুলস রেগুলেশনগুলো কোনো একটা HTML ফর্মের ফিল্ডের উপরে অ্যাপ্লাই করা হয়, ওই এক্সপ্রেশনগুলোকে বলা হয়ে থাকে রেগুলার এক্সপ্রেশন। আর রেগুলার এক্সপ্রেশনগুলো ইমপ্লিমেন্ট করে কে? জাভাস্ক্রিপ্ট। এ কারণে এটাকে বলা হয়ে থাকে ক্লায়েন্ট এন্ড বা জাভাস্ক্রিপ্ট রিলেটেড ভ্যালিডেশন। আপনারা যে কোরি যখন শিখবেন, যে কোরি দিয়েও ভ্যালিডেশন করতে পারবেন। ইদানিং যে ওয়েবসাইটগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে যে কোরি ভ্যালিডেশনটা আসছে। সো আমিও কোনো একটা সেশনে যে লাইক ওই যে রেজিস্ট্রেশন যে পেজটা আছে না, ফর্ম রেজিস্ট্রেশন পেজ, যেখানে আমরা কোনো একটা প্রোডাক্ট কিনতে যাওয়ার আগে ক্লায়েন্টের রেজিস্ট্রেশন নিয়ে নিব, ওই ফর্মে ক্লায়েন্ট এন্ড ভ্যালিডেশনের জন্য যে কোরির ইউজ দেখবো। আমি বলেছিলাম যে কিছুটা যে কোরি দেখাবো, ওখানে যে কোরি ভ্যালিডেশনটা ইমপ্লিমেন্ট করলে আপনারা যে কোরির কিছু ইস্যু ওখান থেকে দেখে নিতে পারবেন বা বুঝতে পারবেন। হ্যাঁ, কারণ ফরম্যাটটা সে চেক করে, না নাম্বার চেক করবে না, নাম্বারটা চেক হবে অ্যাকচুয়ালি সার্ভার থেকে যখন সাবমিট করা হবে। যদি এটা ভ্যালিড হয় দেন না ট্রানজ্যাকশন হবে, আর ভ্যালিড না হলে তো আর ট্রানজ্যাকশন হচ্ছে না। বুঝতে পেরেছেন? তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কিভাবে ভ্যালিডেট করতে হয় ফিল্ডগুলোকে, রাইট? ড্রপ ডাউন লিস্টের এই ড্রপ ডাউন লিস্টটা আপনাকে সিলেক্ট করতেই হবে, যে কোনো একটা ভ্যালু আপনাকে সিলেক্ট করতেই হবে। নাম আপনি আলফা নিউমেরিক এ যেতে পারবেন না, বা অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার এখানে ইউজ করতে পারবেন না। নামের মধ্যে আপনাকে শুধু আলফাবেট সিম্বল মানে ক্যারেক্টারগুলো ইউজ করতে হবে, অ্যালফাবেটগুলো ক্যাপিটাল স্মল লেটারের কম্বিনেশনে আপনাকে নাম দিতে হবে। এর বাইরে অন্য কোনো কিছু আপনি ইউজ করতে পারবেন না। এই যে রুলসগুলো বলছি এগুলোতে একটা এক্সপ্রেশন আকারে তৈরি করা হয়ে থাকে, আর ওই এক্সপ্রেশনকে নর্মালি আমরা রেগুলার এক্সপ্রেশন বলি, REGEXP। রেগুলার এক্সপ্রেশনের একটা ওয়েবসাইট আছে, ওখানে গেলে প্রতিনিয়ত রেগুলার এক্সপ্রেশনগুলোর আপডেট দেখা যায়। ওই সাইটটাতে রেজিস্ট্রেশন করে রাখবেন এবং সাবস্ক্রাইবার হয়ে থাকবেন, দেখবেন যেন নতুন নতুন রেগুলার এক্সপ্রেশন আসলে আপনার কাছে নোটিফিকেশান আসছে ইমেলে যে এই রেগুলার এক্সপ্রেশনের বা এই
রিলেটেড এক্সপ্রেশনটা চেঞ্জ হয়েছে বা আপডেট হয়েছে, নতুন একটা রেগুলার এক্সপ্রেশন এসেছে, আপনি আপনার কাজগুলো সহজে তখন করতে পারবেন, বিশেষ করে ভ্যালিডেশনের কাজগুলো। রেগুলার এক্সপ্রেশন গুগলে দিয়ে সার্চ দেন, প্রথমে এই সাইটটা চলে আসবে। হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশন একটা আলাদা সাইটই আর কি, ওরা রেগুলার এক্সপ্রেশন তৈরি করে। না, এখন আমরা কোডিং এর দিকে একটু যাওয়ার চেষ্টা করছি। পেয়েছেন না রেগুলার এক্সপ্রেশন? আচ্ছা, এখন আমি অ্যাকচুয়ালি আমাদের অ্যাসেটের মধ্যে অ্যাডমিন এন্ডে জেএস ফোল্ডারে জেএস ফাইলটা রেখে দিব, যদিও এখানে বুটস্ট্র্যাপ, জেকুরি অনেক কিছু আছে। এই জেএস ফাইলটা নিচ্ছি htdocs এর মধ্যে। আমাদের যে প্রজেক্টটা আছে, প্রজেক্টের আন্ডারে আজকে কি 28তম ক্লাস? অ্যাসেট অ্যাডমিন জেএস ভ্যাল, আমাদের ফর্মটার যেন নাম কি, আমরা যে ফর্মটাতে ফার্স্ট টাইমের জন্য ভ্যালিডেশন দিব সেটা আছে অ্যাকচুয়ালি অ্যাডমিন। আমাদের যে মাস্টার পেজটা আছে, অ্যাডমিনের যে মাস্টার পেজ, তার নাম কি? ড্যাশবোর্ড আর ইন্ডেক্স? ইন্ডেক্সটা হচ্ছে আমার লগ ইন পেজটা, ঠিক বলেছেন। ড্যাশবোর্ডটা হচ্ছে আমার মাস্টার পেজ। ড্যাশবোর্ডের ভেতরে আমি আমাদের ওই jsfile.js ফাইলটা লিঙ্ক করে দিব, যাতে সবাই, মানে তার চাইল্ড যারা থাকবে সবাই যেন এটাকে ইউজ করতে পারে। মানে অ্যাডমিন প্যানেলের এক জায়গায় আমি লিঙ্কটা করে ফেলেছি, যাতে আমি অ্যাড ক্যাটাগরি, ম্যানেজ, অ্যাড ম্যানুফ্যাকচারার, অ্যাড প্রোডাক্ট সব জায়গায় এটাকে ইউজ করতে পারি। স্ক্রিপ্ট টাইপ টেক্সট or JavaScript,
সোর্স কোথায় আছে, বের হয়ে যেতে হবে। অ্যাসেট, অ্যাসেটের ভেতরে অ্যাডমিন, অ্যাডমিনের ভেতরে কি আছে, জেএস, আর জেএস এর ভেতরে JSVal, JSVal.js। তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা লিংক হলো। আচ্ছা, এরপর আমরা যে পেজটাতে ভ্যালিডেশন করাতে চাচ্ছি, অ্যাড ক্যাটাগরি ফর্মের কথা বলছি। অ্যাড ক্যাটাগরি ফর্মে ভ্যালিডেশন হবে ক্যাটাগরি নেমে এবং পাবলিকেশন স্ট্যাটাসে। অ্যাড ক্যাটাগরি, এখানে আমি রিকোয়ার্ড করতে চাচ্ছি কাকে, ক্যাটাগরি নেম আর পাবলিকেশন স্ট্যাটাসকে। দেখে যেন বোঝা যায় যে এরা রিকোয়ার্ড, এর জন্য যেটা করা হয় ক্যাটাগরি নেমের এখানে ব্র্যাকেট দিয়ে স্প্যান ক্লোজ স্টার, এটা সিএসএস ক্লাস আকারে লিখবেন। আমি শর্টকাট করার জন্য এভাবে লিখছি, ইনলাইন সিএসএস লিখেছি, বাট এটা কিভাবে হবে, সিএসএস ক্লাসের থ্রুতে আপনাদের যে এই টেমপ্লেটের সিএসএস আছে, সে সিএসএস এর মধ্যে রিকোয়ার্ড নামে সিএসএস লিখে ওই জায়গাটাতে আপনারা সিএসএস ক্লাসটা লিখে দেবেন, যাতে প্রজেক্টের যতগুলো জায়গায় ভ্যালিডেশন আছে সবগুলো জায়গায় আমরা সেটা ইউজ করতে পারি। কেন জাস্ট স্টার মার্কসটা চলে আসলো যে এটা রিকোয়ার্ড, এর ভ্যালু আপনাকে দিতে হবে। এখন আমি যদি এখানে শুরুতেই এই ফিল্ডটার জন্য ভ্যালিডেশনটা দেই যে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেমে ভ্যালু আপনাকে দিতেই হবে, আদারওয়াইজ হবে না। আমরা এখন পর্যন্ত যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে উত্তরণের উপায় হচ্ছে যখনই আমি এটাকে সাবমিট করে দিচ্ছি সেভ হয়ে যাচ্ছে, ক্যাটাগরি ইনফরমেশন সেভ সাকসেসফুলি। এটা আমাদের ঠেকাতে হবে যে কোনো মূল্যে, রাইট? ঠেকানোর জন্য ফিল্ডগুলোকে ভ্যালিডেট করছি আমরা, যে অ্যাটলিস্ট এখানে ভ্যালু আপনাকে দিতেই হবে। এখন প্রথমত আমি যদি এখানে এরকম করি, ফিল্ডের ভেতরে রিকোয়ার্ড ইকুয়াল, যদিও শুধু রিকোয়ার্ড লেখা থাকলেই হতো, HTML5 এতটুকু লিখলেই চলে। আমরা কি ইনস্ট্যান্ট গ্রিডের ভেতরে ডাটা এডিট করা শিখেছি না? গ্রিডের ভেতরে আমরা ডাটা এডিট করা শিখেছি তো, না? যেটা ডাটা আপডেট করা অ্যাজেক্স দিয়ে, হ্যাঁ, ফিল্ডের ভেতরে ডাটা আপডেট করা শিখেছি। ইম্পর্টেন্ট আর কি, সার্চ করা, আপডেট করা, ঠিক আছে?
অ্যাজাক্স দিয়ে চেক করা, মনে করেন আপনি আপনার সাইটে কেউ রেজিস্ট্রেশন করছে, ইমেল অ্যাড্রেসটা অ্যাজাক্স দিয়ে দিলেন, ইমেল অ্যাড্রেসটা টাইপ করে অন্য একটা ফিল্ডে যেতে যেতে তাকে বলে দেবে যে এটা এক্সিস্ট আর অ্যাভেলেবেল। তাহলে কি ফর্ম ফিল আপ করার পর আপনি বাটন প্রেস করছেন, তখন বললো যে দিস ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট। ওকে পেইনফুল হবে না তার জন্য? বাট ইমেল অ্যাড্রেস লেখার সাথে সাথে যদি আমরা বলে দিতে পারি যে আছে অথবা নেই, তাহলে আমার জন্য এটা অ্যাডভান্টেজ হবে। আবার আপনারা যখন স্টুডেন্ট ম্যানেজমেন্ট করছেন, ওই যে সার্চিংয়ের অনেক জায়গা আসবে, রেজাল্ট সার্চ, স্টুডেন্ট সার্চ, টিচার সার্চ, সব জায়গায় কিন্তু আপনি অ্যাজাক্সের সার্চ দিয়ে দিতে পারেন। বোঝাতে পেরেছি যে অ্যাজাক্স কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করা যেতে পারে। আচ্ছা, শুধু এখানে এই ফিল্ডটার মধ্যে আমি রিকোয়ার্ড দিয়েছি, রিকোয়ার্ড দেওয়ার জন্য, রিকোয়ার্ড দেওয়ার পর এইবার আমি যদি সেভ বলি, আমাকে বলছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। আমি কিন্তু যে কোনো ভ্যালু দিলে সে সাবমিট হয়ে যাবে, এটা কখনো নাম হতে পারে না, রাইট? তারপরে আমি যখন সেভ চেঞ্জ বলছি, আমাকে নিয়ে নিচ্ছেন, রাইট? না, এটা এখনো তো রেকর্ড লিখি নাই বা এখানে ভ্যালিডেশনের কোনো কিছু দেই না, আমি ফার্স্ট ফিল্ডার জন্য ভ্যালিডেশন করাচ্ছি। সো যে কোনো ভ্যালু নিতে সে দিলেই তাকে আমরা যে কোনো যদি ভ্যালু দেই, সেই ভ্যালুই সে নিয়ে নিচ্ছে। আমাদের এখন ঠেকাতে হবে কি, আমরা একটা জিনিস ঠেকাতে পেরেছি জাস্ট রিকোয়ার্ড দিয়ে, যে ব্ল্যাঙ্ক ভ্যালু যেতে পারবে না। যে কোনো একটা কিছু এখানে দিতে হবে, যে কোনো একটা কিছু না দেওয়ার আগ পর্যন্ত HTML আপনাকে কিন্তু ছেড়ে দেবে না। তো এখন যে কাজটা এখানে করতে হবে সেটা হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করতে হবে, এবং রেগুলার এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করতে গেলে ওই রেগুলার এক্সপ্রেশনের এগেনস্টে কিছু সিনট্যাক্স কোড লেখা আছে ওই জেসভেল এর মধ্যে, রাইট? আর জেসভেল ফাইলটা অন সাবমিটে, ফর্মের অন সাবমিটে কল করে দিতে হবে, যাতে সে আমাকে অ্যালার্ট করতে পারে যেখানে ভুল আছে, রাইট? তো এখান থেকে আমরা যদি আমাদের জাভাস্ক্রিপ্টের জেসভেল ফাইলটাকে দেখি, কোথায় যেন রেখেছি, অ্যাসেট অ্যাডমিন জেএস এর মধ্যে আছে jsval.js, ওকে, jsval.js। সো এখান থেকে আমরা jsval ভ্যালিডেশনটা, যে কোডটা দেখতে পাচ্ছি হিউজ কোড, বাট ভ্যালিডেশনের জন্য যে ফাইলটা আছে বা যে অংশটুকু আমাদের কাজ করবে, যে বিভিন্ন ভ্যালিডেশন রুলস এখানে কল করা আছে বিভিন্ন কেস আকারে, আর এই লাস্টের দিকে গিয়ে কেসগুলো ডিফাইন করা আছে। দেখেন, আমরা রেগুলার এক্সপ্রেশন বলছি এই অংশটুকুকে, প্রত্যেকটা কেসের ভেতরে রেগুলার এক্সপ্রেশনকে কল করা হয়েছে। ইজি কোড, এগুলো বোঝা ডিফিকাল্ট, রাইট? আপনাকে কল করতে হবে দিস, এই কেসের নামটা আপনাকে কল করতে হবে কোথা থেকে? ক্লায়েন্ট থেকে। আর এই ফাইলটার জন্য মেইন যে ফাংশনটা সেটা হচ্ছে ভ্যালিডেট স্ট্যান্ডার্ড। এটাই এই পুরো ফাইলটাকে অ্যাক্টিভ করছে এবং আপনার জন্য রিকোয়ার্ড যে অংশটুকু সেটাকে ভ্যালিডেট করে দিচ্ছে। লাইক আমি যে রেগুলার এক্সপ্রেশনটা অ্যাপ্লাই করেছি, আমি যদি এখন রেগুলার এক্সপ্রেশন অ্যাপ্লাই করি আমার এই ফিল্ডের জন্য, সেক্ষেত্রে আমি লিখবো এভাবে, অ্যাড ক্যাটাগরি ফর্মে আমি লিখবো REGEXP রেগুলার এক্সপ্রেশন, REGEXP। আর রেগুলার এক্সপ্রেশনটা কি হবে, আমার এখান থেকে যে রেগুলার এক্সপ্রেশনটা আছে, আমি নামের জন্য যে রেগুলার এক্সপ্রেশনটা দিতে চাচ্ছি, জেসভেল RX আলফা। এই যে জেসভেল RX আলফা। ইউজার নেম একরকম, ইউজার নেমের ভেতরে দেখেন 0 to 9 আছে, আন্ডারস্কোর ডট আছে, নামের ভেতরে কি নাম্বার থাকে? এটা কেউ একজন বানিয়েছে, এটাই ফাইলের না, কেউ একজন এডিট করেছে। যাই হোক, আমি জেসভেল RX আলফা নিচ্ছি, এখানে কি থাকতে পারে, ক্যাপিটাল স্মল a to z, ক্যাপিটাল A to z, আন্ডারস্কোর ডট আর হাইপেন, এগুলোই ম্যাক্সিমাম থাকতে পারে। তো এই রেগুলার এক্সপ্রেশনটা যদি আমি ইউজ করতে চাই জেসভেল RX আলফা, তাহলে এখান থেকে আমি জেসভেল RX আলফাকে কল করব। বাট এটা অ্যাক্টিভেট হবে কিভাবে? এই যে জাভাস্ক্রিপ্ট ফাইলটার
এই রেগুলার এক্সপ্রেশনটা এই পার্টিকুলার ফর্মের জন্য অ্যাক্টিভেট হবে কিভাবে? অ্যাক্টিভেট করার জন্য আমাকে ফর্মের সাবমিটে, আমাদের যে ফর্মটা আছে ফর্মের অন সাবমিটে রিটার্ন দিয়ে আমাদের জাভাস্ক্রিপ্টের এই ফাংশনটাকে কল করে দিতে হবে। কারণ আমাদের এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা তো লিঙ্ক করা আছে না? লিঙ্ক করা আছে ভ্যালিডেট স্ট্যান্ডার্ড, এই ফাংশনটাকে কল করে দিতে হবে এবং এর ভেতরে পাস করে দিতে হবে এই ফর্মটা, দিস রিটার্ন ভ্যালিডেট স্ট্যান্ডার্ড। তাহলে আমি যখন হিট করব সাবমিট বাটনে, ফর্মটা সাবমিট হওয়ার আগেই চলে যাবে কোথায়? জেসভ্যাল ফাইলে। আর এর ফর্মের ভেতরে একটা জায়গায় কি রেগুলার এক্সপ্রেশন কল করা আছে না? সে ওই রেগুলার এক্সপ্রেশনটাকে মেলাবে হচ্ছে ওই অ্যালগরিদমের সাথে। যদি মিলিয়ে সে ভ্যালুটা ঠিকঠাক মতো ম্যাচ পায় তাহলে আমাকে আর কিছু বলবে না, আর যদি ম্যাচ না পায় তাহলে আমাকে একটা অ্যালার্ট দেবে যে তোমার এখানে ভ্যালিডেশন এরর রয়েছে। বোঝা যাচ্ছে? আমরা একটু চেক করি যে আমি যদি ভ্যালিডেশন এররটা ধরতে চাই, কোনো ভ্যালিডেশন এরর আছে কিনা। আমাকে ফিল্ড আউট দিস ফিল্ড বলছে, ক্যাটাগরি 1 এটা ভুল দিয়েছি না? 1 তো এখানে অ্যালাউড নেই, অ্যালাউড আমাকে বলছে যে প্লিজ এন্টার এ ভ্যালিড টাইপেড। অ্যাকচুয়ালি এই ফিল্ডের একটা নাম দেওয়া আছে, নামটা হচ্ছে টাইপেড মোস্ট প্রবাবলি। কই আইডি কোথায়? এই যে আইডি টাইপের, এই আইডিটা দরকার নেই। আর এই এররটা আমরা কাস্টমাইজ করতে পারি, ERR দিয়ে লিখে আপনি যদি বলতে পারেন প্লিজ এন্টার ভ্যালিড ক্যাটাগরি নেম, আপনি যেটা দেবেন সেটাই ডিসপ্লে করবে। এটা তো যে কোনো একটা ভ্যালু, রাইট? এটা তো অ্যালাউ করার কথা না। কি বলছে? প্লিজ এন্টার ভ্যালিড, এটা কাস্টম। হ্যাঁ, কি মিস্টেক হচ্ছে মানে এটা রিকোয়ারমেন্টটা কি ওইটা মেনশন করা যায় না? এই যে অ্যালার্টের মধ্যে লিখে দিতে হবে। হ্যাঁ, আপনি অ্যালার্টের মধ্যে লিখে দিতে পারেন যে আপনি কি কি অ্যালাউ করবেন, আপনি কি কি অ্যালাউ করছেন। এখানে নামের ভিতরে আপনি স্মল এ টু জেড, এখন যে মেসেজটা আসছে ওইখানে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওখানেই তো আসবে। আপনার তাহলে এখানে লিখে দিতে হবে যে অ্যালফাবেটিক ক্যারেক্টার্স ডট আন্ডারস্কোর অ্যান্ড হাইফেন কি অ্যালাউড, আদারওয়াইজ সব কিছু কি নট অ্যালাউড। সো আপনি আপনার মেসেজের মধ্যে সেটাকে আপনি লিখে দিতে পারেন। আমাকে বুঝতে পারলাম কিছুটা যে এখানে কিভাবে ভ্যালিডেশনটা কাজ করলো। দুইটা স্টেপ, যে ভ্যালিডেশনের ফাইলটা আমরা রেখে দিয়েছি একটা জায়গাতে, লিঙ্ক করেছি এবং অন সাবমিটে ওই ফাংশনটাকে কল করে দিয়েছি। আর যেখানে আমরা ভ্যালিডেশন দিব সেখানে রেগুলার এক্সপ্রেশনটা কল করে দিয়েছি। ঠিক আছে? এই কাজটা আপনাদের করতে হবে ম্যানুফ্যাকচারারের জন্য। একটু করেন, অ্যাড ম্যানুফ্যাকচারার। ইউজার নেমের সঠিক এটা হচ্ছে জেসভেল RX আলফা। দেখেন কিভাবে আমি অ্যাটেন্ডেন্সটা লিঙ্ক, সম্ভবত এই যে ক্লোজিং ট্যাগটা দেন না। শেষ করেছেন স্ক্রিপ্ট, এই জন্যই তো সমস্যা হচ্ছে। আনোয়ার একটু আসবে। কি অবস্থা ওভারঅল? 27 জনই তো উপস্থিত আছে এখন ক্লাসে, 28 জন মতো উপস্থিত আছে। 28 জন তারা সবাই দিয়েছে, আর যারা দিয়েছে তারাই তো আসবে। আমাদের ম্যাক্সিমাম 50 জন মতো। আপনি কি অ্যাডিশনাল কিছু হাতে রাখবেন?
মানে অ্যাডিশনাল বলতে আমরা এখানে যারা আছে আমি একটা বলছি 30 জন, তারপরে আপনি বললেন 10 জন আছে হচ্ছে 12 জন। 12 জন, তাহলে 12 জন 28 আর 12 এমনিতে 40। আবার এদের স্টাফ আছে, স্টাফ 12। ট্রেনার আছে। ট্রেনারদের আমি বলেছি হয়তো ম্যাক্সিমামই অনুপস্থিত। ট্রেনারদের মধ্যে থেকে মাহবুব একটু আসতে হবে। ঠিক আছে, আমি আছি, হাবিব আছে, তারপর ম্যাডাম আসে 3 জন, মাহবুব 4 জন, তাহলে এদিক থেকে হচ্ছে 28 4 32। ঠিক আছে, ট্রেনারে যদি আমি 8 জন ধরি 40, আর বেসিসের এখান থেকে আসবে 12 জন, 50-52 জন। আমি 7টা প্যাকেট 7টা কি 7টা করবে না? 7টা করলে কি আমাদের ইয়েতে হবে, আমাদের যে বাজেটটা ইনশাল্লাহ হবে, মানে এখন কিছু শর্ট করবে হয়তো বা। এখন বর্তমানে 7 জন দিচ্ছে, 8 জন 2 জন 8 জন দেওয়ার পরে তারপরে দেখি কত শর্ট পড়ে, যেটা শর্ট পড়ে সেটা আমাকে জানাই। স্যার অ্যারেঞ্জটা করতে হবে এই রুমে, অডিটোরিয়ামে তো বলে এসি নাই, এসি না থাকলে ফ্যান ট্যান দিয়ে ক্লাসরুমে এটা করা যায়। নোংরা হবে না। ক্লাসরুমে করা যাবে না, ওটা ওখান থেকে বলা আছে, ওরাই অ্যারেঞ্জ করতেছে, মানে টেবিল চেয়ার সবই সেট করে দেবে। আরেকটা জিনিস হচ্ছে যে 2টা হয়তো এক্সট্রা টেবিল লাগবে, গোল টেবিল, রাউন্ড টেবিল, 2টা এক্সট্রা। এদের যা আছে 40 জন ক্যাপাসিটি আছে, আমাদের তো 50 জন। তো আমরা 50 জন না ধরে 55 জন যদি ধরি, পার টেবিলে 8 জন, তাহলে আর 2টা টেবিল এক্সট্রা ওই ইয়ের থেকে নিয়ে এসে, যারা কী বলে এদের ক্যাটারিং ডেকোরেটর থেকে নিয়ে এসে ওরা সাজিয়ে দেবে দিবে সেটা। আসবো আমরা কয়টার মধ্যে এখানে ইন করবো? 5টা 5:30 থেকে 5:30। ইফতারিগুলো নিয়ে 5:30 থেকে 6টার মধ্যে যেন এটা প্ল্যান করি, আর স্টুডেন্টদের ইনভাইট করে যেন 7:30টায় চলে আসে। এখান থেকে কিছু কয়েকজন থাকবে যারা আমার সাথে কালকে থেকে মানে আজকে কিছু কেনাকাটা করবো, কিছু বলতে আমার 80% কমপ্লিট করে দেবো। আর কিছু থাকবে বিরিয়ানি বেশি দিব না, ঠিক আছে, ওইটা তাহলে চেষ্টা করবো এই টাকার মধ্যেই কাভার করা, যদি পারি সেটা। একটা আইটেম বাড়াতে গিয়ে কিছু টাকা এদিক সাথে সেক্ষেত্রে আবার আমরা মিলে অ্যাডজাস্ট করবো। হচ্ছে মোটামুটি সেট 50-52 জন, 55 জন। 55 5টা এক্সট্রা রাখলাম যদি বাই চান্স। এক্সট্রা রাখলে তো ওটা তো রোজা তো সবাই রাখে না, যে আশপাশে দিয়ে দিলাম। 60 জন করলে আমার মনে হয় সেফ থাকবে। 60 জন যদি করেন তাহলে সেফ থাকবে। 60টাই করার চিন্তা হাবিব, জুয়েল, ব্যাচ 4-এরটা আছে না, নিয়ে এসে এই শিটটা দিয়ে দিবি, তুমি এটা রেডি করে দিও। অ্যাডিশনাল পেজ অ্যাড আর 2টা পেজ অ্যাড করে দিতে হবে। এর সাথে পিএসপি 4টা নিয়ে আসবা, পেজ অ্যাড করবে। আচ্ছা, হয়েছে ভ্যালিডেশন হয়েছে কি? আমরা করতে পারছি না। পেজিনেশন দেখাবো অ্যাজাক্সের মাধ্যমে। আচ্ছা, অ্যাড ক্যাটাগরি ফর্মে আমরা একটা ফিল্ড ভ্যালিডেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে ক্যাটাগরি নেম এবং পাবলিকেশন স্ট্যাটাসটা। এখানে কোনো অ্যালগরিদমের প্রয়োজন হয় না, এটা ইন্টারেস্টিং।
একটু খেয়াল করেন সবাই যে আমি পাবলিকেশন স্ট্যাটাস থেকে কিভাবে ভ্যালিডেট করছি। এখানে পাবলিকেশন স্ট্যাটাসের সিলেকশনের এই জায়গাটাতে ফার্স্টে আপনি রিকোয়ার্ড দিয়ে দেন, আর সিলেক্ট স্ট্যাটাস এখানে যে ভ্যালুটা আমরা ধরবো, ভ্যালুটা আমি বলছি স্পেস, ভ্যালু দিলাম একটা স্পেস। আর এখানে আরেকটা অ্যাট্রিবিউট সেট করতে হয়, এটা জেসভ্যাল ভ্যালিডেশনেরই একটা রুলস, এক্সক্লুড। ভ্যালুটা কি স্পেস, আপনি এক্সক্লুড করবেন কাকে, স্পেসকে। তার মানে সিলেক্ট স্ট্যাটাস এটা যদি লিখাও থাকে তাহলে আপনি বলবেন যে না এটা সিলেক্টেড হয় নাই, তুমি পাবলিশ আনপাবলিশের যে কোনো একটাকে সিলেক্ট করো। সো এবার যদি যাই ভ্যালিডেশনের জন্য, আমাকে অ্যালার্ট করছে, আমাকে একটা ক্যাটাগরি নেম দিতে হবে, নেম দিয়েছি, পেজ রিলোড দিই নাই, এখানে বলছে না প্লিজ সিলেক্ট এ ভ্যালিড পাবলিকেশন স্ট্যাটাস। সো এখানে কিন্তু কোনো অ্যালগোরিদম দেই না, আমি কোনো অ্যালগোরিদম দিয়েছি, এখানে কোনো অ্যালগোরিদম কি কাজে আসবে? আমি তো সিলেক্ট করব, আমি তো কোনো কিছু সিলেক্ট করব, লাইক আমি কান্ট্রি নেম সিলেক্ট করব। মানে যে কোনো ড্রপডাউনের জন্য সেম রুলস, যে কোনো ড্রপডাউনের শুরুতেই কি থাকে, সিলেক্ট অমুক, সিলেক্ট সিলেক্ট তমুক, এরকম থাকে না? তো সিলেক্ট স্ট্যাটাস, সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট ডিস্ট্রিক্ট, এরকম থাকে। সো সেটার ভ্যালু হিসাবে কি দিয়ে দিতে হবে, একটা ব্ল্যাঙ্ক ভ্যালু স্পেস। আর রিকোয়ার্ড বলবো, সাথে সাথে বলে দিব কি এক্সক্লুড স্পেস, তাহলে আমাদের ড্রপডাউনটা কি হয়ে যাবে, ভ্যালিডেট হয়ে যাবে। সেক্ষেত্রে ভ্যালিডেশন ফাইলটা কিন্তু কাজ করছে, কারণ ভ্যালিডেশন ফাইলের মধ্যে এই এক্সক্লুড যে অ্যাট্রিবিউটটা আমরা লিখেছি সেটা অ্যাজ এ ফাংশন হিসেবে দেওয়া আছে, এবং এক্সক্লুডের মধ্যে আমি কাকে অ্যাড করেছি, স্পেসকে। বিষয়টা ক্লিয়ার সবাই? ক্যাটাগরি নেমে যে কোয়ারি লাগবে, যে কোয়ারির একটা ভ্যালিডেশন আমি কাস্টমার রেজিস্ট্রেশনের সময় দেখাবো, ওই সময় যে কোয়ারি ভালো মতো ইমপ্লিমেন্ট করা যাবে। এখন ভ্যালিডেশন যেটা হচ্ছে ক্লায়েন্ট এন্ডে দুই ধরনের ভ্যালিডেশন দেওয়া যায়, একটা হচ্ছে ক্লায়েন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন, ক্লায়েন্ট এন্ডে যে কোয়ারি ভ্যালিডেশন। আরেকটা ভ্যালিডেশন আছে হচ্ছে সার্ভার এন্ড ভ্যালিডেশন, যেটা পিএসপি দিয়ে হয়। আর থার্ড আরেকটা আছে হচ্ছে ইমেজ ক্যাপচা ভেরিফিকেশন। এর ক্যাপচাটা আগে সার্ভার এন্ড ভ্যালিডেশনের আরেকটা রুলস ইদানিং দেখা যাচ্ছে যে ইমেজ ক্যাপচাটা কিন্তু অনেক সময় প্রবলেম তৈরি করে, তাই না? ইমেজগুলো দেখে দেখে লিখা এবং লিখতে গেলে বারবার রিট্রাই করে করে কাস্টমার কি হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, রাইট? তো এটা না দিলে মূল প্রবলেম হচ্ছে কি, জাভাস্ক্রিপ্ট অফ করে স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে সার্ভারটাকে ভারী করে ফেলে বা ডেটাবেসটাকে ভারী করে ফেলতে চায় যারা এ ধরনের কাজ করে থাকে। তাদের মানে রোবটকে প্রোটেক্ট করার জন্য এখন এক ধরনের ভ্যালিডেশন বের হয়েছে, সেটা হচ্ছে যে নিউমেরিক অথেন্টিকেশন আর কি। যে সে যে রোবট, এটা চেক করবো আমরা কিভাবে, যে লাইক কোনো একটা ফর্মে একটা ভ্যালু দেওয়া আছে, যে লাইক ডাইনামিক্যালি দুইটা ভ্যালু আসছে, মানে জাস্ট নাম্বার, সেই নাম্বারকে যোগ অথবা বিয়োগ অথবা গুণ বা ভাগ করতে বলছে এবং রেজাল্টটা তাকে লিখতে বলছে। যখনই ফর্মটা আসছে, ফর্মটা আসার সময় আমরা ডাইনামিক্যালি কী কী ভ্যালু আসছে আর কী অপারেটর আসছে সেটা আমরা সেশনে রেখে দেব এবং সেশনের মধ্যে রেজাল্টটা সেভ করে রাখবো। যখনই ফর্মটা সাবমিট হবে ওই ফিল্ডের ভ্যালু সেশনের ভ্যালুর সাথে ম্যাচ করাবো, যদি ম্যাচ করে গুড, আর ম্যাচ না করলে আমি বলবো যে ইনভ্যালিড। যেহেতু এটা ডাইনামিক্যালি আসছে, যে কেউ কিন্তু ওই ফর্মটা বারবার লোড করে সাবমিট করতে পারবে না, যেভাবে ইমেজ ক্যাপচাটা ভ্যালিডেশন দিয়ে থাকে। কারণ পেজ রিফ্রেশ দিলেই কী হয়ে যাবে, ইমেজের ওইটা চেঞ্জ হয়ে যায়, ঠিক তেমন পেজ রিফ্রেশ দিলেই আমার কী হবে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের ওইটা চেঞ্জ হয়ে যায়। পিএসপি দিয়ে র্যান্ডম দিয়ে হয়, ঠিক আছে, র্যান্ডমলি আনতে হয়। আপনি চারটা অ্যারের ভেতরে চারটা অপারেটর রেখেছেন, অপারেটরগুলো র্যান্ডমলি আসছে, আবার কি নাম্বারগুলো র্যান্ডমলি আসছে। কারণ অপারেটর আর নাম্বারের ভ্যালু যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে এনে রেজাল্টে আমি সেশনে রেখে আমি বলে দিলাম যে তুমি এখন কাজ করো। বুঝতে পেরেছেন? সো এভাবে ভ্যালিডেশনগুলো হয়ে থাকে। সো আমরা ড্রপ ডাউন ভ্যালিডেশনটা এখান থেকে দেখলাম।
আচ্ছা, এবার এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্যাটাগরি নেম যদি এক্স্যাক্টলি হয়, যে লাইক কোনো একটা ক্যাটাগরি নেম আমি লিখছেন বাট এই ক্যাটাগরি নেমটা অলরেডি আছে, ডেটাবেজের সাথে মিলে গেছে, সেক্ষেত্রে দিস ক্যাটাগরি নেম অলরেডি এক্সিস্ট এরকম একটা কথা বলবো। মানে ওই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করছি যে আপনি টাইপিং পিরিয়ডে কীভাবে ডেটাবেজের সঙ্গে ম্যাচ করে এখানে দেখাতে পারেন যে এক্সিস্ট অর অ্যাভেলেবেল। বুঝতে পেরেছেন? সো ওই জাভাস্ক্রিপ্টের যে করে মানে অ্যাজাক্সের কাজটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আচ্ছা, আমরা অ্যাড প্রোডাক্ট এবং প্রোডাক্ট ইমেজ আপলোড হয়েছিল, ম্যানেজ প্রোডাক্টটা কিন্তু আমি এখনো পাই নাই। ম্যানেজ প্রোডাক্টটা কি হয়েছে? মঙ্গলবারে না? এবার পেয়েছে না? বুঝিনি, আবার বলেন। কার্টে না ইয়েতে সাইটে? আমরা এটা অ্যাড করছিলাম এভাবে, আপনি একই প্রোডাক্ট 100টা আছে আমার কাছে, ক্যাটাগরি অপশন আছে তার মধ্যে, সেটা নর্মালি এখানে কিন্তু করা হয় নাই। এটাকে বলা হয় অপশন, প্রোডাক্ট অপশন। যে আপনি নর্মালি অ্যাপ্লিকেশন ফরম্যাটে যে প্রোডাক্ট নেম, প্রাইস, অপশন, ভ্যালু দিয়ে আপনি যখন একটা গ্রিড ফুল করেছেন, ফিল করার পর আপনি প্রত্যেকটা মানে একটা লাস্ট বাটন সেভ বাটন প্রেস করেছেন, একবারে 10টা প্রোডাক্ট সেভ হয়ে যাচ্ছে। ওটা কিন্তু নর্মালি অ্যাপ্লিকেশন মোড বলে, পয়েন্ট অফ সেলের প্রসেসটা বলে। আমরা কিন্তু পয়েন্ট অফ সেল বানাচ্ছি না, আমরা বানাচ্ছি কি ই কমার্স। ঠিক আছে, এখানে প্রোডাক্টগুলো এই রেশিও অনুযায়ী একটা একটা করে অ্যাড করা হয়, মানে প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা হিসেবে আসে। আর একই ক্যাটাগরির প্রোডাক্ট আপনি বাল্ক অ্যাড করতে চাইলে ওই একই প্রসেসে করবেন, যে লাইক রোগুলো যাবে আলাদা আলাদা, ওটা 2D অ্যারে আকারে আপনি ফাংশনের মধ্যে ধরে নেবেন, লুপ চাইলে একটা একটা করে প্রিন্ট করবেন আর কি। লাইক আপনি প্রত্যেকটা রোতে আলাদা আলাদা করে ইনপুট বক্স রয়েছে। অ্যাড টু কার্টে ওই জায়গায় একটা কনসেপ্ট আছে, ওই সিমিলার কনসেপ্ট। হ্যাঁ, প্রোডাক্ট অ্যাড হবে। ওইটা হচ্ছে ওই বিষয়টা দেখবেন ফ্রন্ট এন্ড থেকে যখন আমরা অর্ডার প্রসেস করছি সেই জায়গাটাতে। আচ্ছা, সো ক্যাটাগরি নামের জায়গায় আমরা অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করব এখন আর কি, যে পিডিএফ ফাইল মানে ডাটাবেজে আপলোড করবেন, মানে এটাকে ইম্পোর্ট বলে। ইম্পোর্ট করতে হলে ইম্পোর্ট লাইব্রেরি আছে, সেটা ইউজ করতে হবে। ফ্রন্ট এন্ড থেকে আপনি করতে পারবেন, বা আপনার অ্যাডমিন প্যানেল থেকে আপনি করবেন আর কি। লাইক আপনি মানে আমি একটা একটা করে যদি স্টুডেন্ট দিতে যাই, 500 স্টুডেন্ট আমাকে 700 বার ইনপুট দিতে হচ্ছে। আর আমি যদি এক্সেল ফাইলে ডাইরেক্ট আপলোড করে দিই, একবারই তো আপলোড হয়ে যাচ্ছে। সেটা অবশ্য ঠিক, যে ইম্পোর্টার আর কি, ইম্পোর্টার লাইব্রেরি লাগবে। ঠিক আছে, দেখি আমি যদি সুযোগ হয় ওটা দেখিয়ে দেবো। ঠিক আছে, এই নেক্সট 2-1টা ক্লাসের মধ্যেই দেখাতে হবে, কারণ আপনাদের প্রজেক্টের প্রয়োজনে এটা কাজে লাগবে। ঠিক আছে, কীভাবে ইম্পোর্ট করতে হয়, কীভাবে এক্সপোর্ট করতে হয়। ঠিক আছে, দেখি।
আচ্ছা, আমরা প্রজেক্ট বা ক্যাটাগরি নেমটাকে অ্যাজাক্স দিয়ে অ্যাজাক্স সার্চ টেকনিকে যেতে চাচ্ছি, যে ক্যাটাগরি নেম যদি ডেটাবেসে থাকে, আমি জাস্ট এটা কিন্তু জাস্ট ক্যাটাগরির নাম চেক করছি, এটাই বড় ব্যাপার না। আমরা যদি দেখছি যে কিভাবে ক্লায়েন্ট প্রজেক্টের মধ্যে অ্যাজাক্সকে আমরা ইউজ করতে পারি, কারণ অ্যাজাক্স লাস্ট ডেতে আমরা দেখেছি র প্রসেসে, এখন দেখছি আমাদের প্রজেক্টের মধ্যে কিভাবে এটাকে আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, ভ্যালিডেশনের আরও কিছু বিষয়, অ্যালগোরিদমিক যে বিষয়, যে লাইক আমি যদি ইমেল চাই, আমি যদি পাসওয়ার্ড চাই, আমি যদি জিপ কোড চাই, আমি যদি আইপি অ্যাড্রেস চাই, প্রত্যেকের জন্য একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকের জন্য ভ্যালিডেশন রুলস আছে। শুরুতে যদি যাই, প্রথমটা কি ইমেল, তারপর টেলিফোন নাম্বার, তারপরে কি ডেট, পিসি, কালার কোড, জিপ কোড, মানি, ক্রেডিট কার্ড, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা করে ভ্যালিডেশন রুলস রয়েছে। পোস্টাল জিপ, এগুলো আছে না? তো যখন যে ফিল্ডটা আসবে আমি যে সেই অ্যালগোরিদমটাই সেখানে ইউজ করব। সো আমি জাস্ট ক্যাটাগরি নেমের জন্য ওটা দেখিয়েছি। প্রত্যেকটা ফিল্ড এভাবে দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। রুলস কি সেম, আমাকে রেগুলার এক্সপ্রেশনটা ওখানে বলে দিতে হবে, দ্যাটস অল, রাইট? সেই কারণে শুধু নামটার জন্য ভ্যালিডেশন রুলস দেখিয়েছি। ড্রপ ডাউনের জন্য একটা ডিফারেন্ট প্রসেস আছে, সেটা দেখিয়েছি। কখনো কখনো যেটা করতে হয় সেটা হচ্ছে যে ওই যে পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড ম্যাচ করাতে হয়, ওইটার আবার রুলস কিন্তু বিট ডিফারেন্ট। আমরা দেখি না অনেক সময় ইমেল অ্যাড্রেস, রিটাইপ ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ওই জায়গাটাতে দুইটা ভ্যালু কি ইকুয়াল হতে হয়। সো এই ভ্যালিডেশন জেস ভ্যাল দিয়ে কিন্তু আমরা সেই কাজটা করতে পারি। যদি এক্স্যাক্টলি না মিলে তাহলে আমি বলবো যে না, আমার এই ফিল্ডের ভ্যালু মিলে নাই, আমি ফর্মটা সাবমিট করতে দিব না, রাইট? সো এটা একটু ডিফারেন্ট রুলস অনুযায়ী করা যেতে পারে। আমি ফিল্ডের এই ভ্যালিডেশনটাও একটু দেখাচ্ছি ক্যাটাগরি নামের পার্সপেক্টিভেই। সো মনে করেন আমি জাস্ট শেখানোর জন্য কিন্তু ক্যাটাগরি নেমটা ডুপ্লিকেট করছি। নর্মালি এটা হয়ে থাকে পাসওয়ার্ড আর ইমেলের ক্ষেত্রে, তাই না? পাসওয়ার্ড আর ইমেলের ক্ষেত্রে আমরা কনফার্মেশন পাসওয়ার্ডটা চেয়ে থাকি কনফার্ম ক্যাটাগরি নেম, কনফার্ম ক্যাটাগরি নেম। এটা এই নামটা কি ক্যাটাগরি নেম। সো যার সঙ্গে আমি মেলাবো তার নামটা আমি বলে দিব কি ক্যাটাগরি নেমই হবে। বুঝতে পেরেছেন রুলসটা কি? আমি যার সঙ্গে মেলাতে চাচ্ছি তার নাম আর যেটা মেলাবো তার নামটা কি হবে, সেম হবে। এখানে ভ্যালিডেশনটা দরকার নেই, ভ্যালিডেশনটা উপর থেকেই তো হচ্ছে, তাই না? সো এখানে ভ্যালিডেশন অ্যালগোরিদমের দরকার নেই। এখানে যেটা দরকার আছে সেটা হচ্ছে ইকুয়ালস হবে কার সাথে, ইকুয়ালস হবে ইকুয়ালস ফিল্ডটার নাম হচ্ছে ক্যাটাগরি নেম। দেখেন এইটা এখানে কাজ করে কিনা, জাস্ট দেখানোর জন্য আমাদের কিন্তু এটাকে তুলে ফেলতে হবে, রিমুভ করে দিতে হবে। জাস্ট দেখাচ্ছি যে কিভাবে করতে হয়।
ভ্যালিডেশন দিচ্ছি ক্যাটাগরি নেম, আবার ভ্যালিডেশন দিচ্ছি আমি প্লিজ ফিল আউট দিস ফিল্ড ক্যাটাগরি। জাস্ট আমি ফিক্স দেই নাই, এটা আমাকে এখন বলছে কি আচ্ছা ওইটা এখন কাজ করে নাই, কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন এই নেমটা কেটে দিতে হবে। ইকুয়ালস বলেছি কার সাথে মিলবে, ক্যাটাগরি নেমের সঙ্গে মিলবে। দেখেন ক্যাটাগরি নেম এন্ড কনফার্ম ক্যাটাগরি নেম মাস্ট বি, আমি কি সেম দিয়েছি এখানে? সেম দিয়েছে। এটা ম্যাচ করছে কি জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, রাইট? সো সে কিন্তু এই ক্যারেক্টারগুলো চেক করছে। এবার যদি চেক করি ছেড়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? সো সেম যখন আমরা ইমেল অ্যাড্রেস ম্যাচ করাবো অথবা আমি পাসওয়ার্ড বা রিট্রাইভ পাসওয়ার্ড ম্যাচ করাবো তখনকার জন্য আমাদের হতে হবে ইকুয়ালস অ্যাট্রিবিউট। আর এক্সক্লুডটা কখন ইউজ করব, যখন ড্রপ ডাউনে আমরা এটা দিব। তারপরে আমরা যখন কোনো একটা পার্টিকুলার ফিল্ডকে ভ্যালিডেশন দিব তখন তার জন্য রেগুলার এক্সপ্রেশন আমাকে বলে দিতে হবে REGEXP, এবং কোন ফিল্ডের জন্য কোন ভ্যালিডেশন সেটা আমাদের জেনে বুঝে এখানে ইউজ করতে হবে। ওটা যে কোয়েরি রেড মার্ক করে দেখায় না, ওটা যে কোয়েরিটা করবো আর কি। অ্যাজাক্স তো ওটা তো সার্ভার এন্ড থেকে নিয়ে এসে করে, আর যে কোয়েরি ক্লায়েন্ট এন্ডের অ্যালগরিদমটাকেই ইনস্ট্যান্ট দেখায়। ঠিক আছে? ইমেল অ্যাড্রেসে সাজেশন দেয় নাকি বলে যে অলরেডি এক্সিস্ট? হ্যাঁ, ওটা জেনারেট করে দেয়। এবং অলরেডি এক্সিস্ট এটা আমরা এটা এখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখবো যে কিভাবে অলরেডি এক্সিস্ট ডেটাবেজের সাথে চেক করে মিলিয়ে, যদি মিলে যায় তখন বলবে অলরেডি এক্সিস্ট, আদারওয়াইজ বলবে অ্যাভেলেবেল। এই বিষয়টা এখন আমরা দেখব। ঠিক আছে? না, এখানে অ্যাজাক্স ইমপ্লিমেন্টেশনের দিকে যাচ্ছি। খাতায় আছে 8 জন, এখানে আছে মাথা আছে 29 জন, টাকাটা একজন কত, কোথায় কোন জিনিস হতে পারে এই ক্লাস শেষে না পরে ওই বাদে তারপর একজনের মানে এখানে খাতাতেও আছে 8 জন, মাথা কোন জায়গায় ওরা কি ওই বাদ দিলে তো ওটা বাদে তাহলে কি 30 জন হবে ওই ভাই যে ক্লাস আমরা তো বেস্ট করে আচ্ছা ওকে ক্লাস পরে হবে হাসান ভাই
হ্যাঁ, ও ফোন দিয়ে কেটে দিলে যে। ও আচ্ছা, ওদের সঙ্গে কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি যে ক্লাস নিচ্ছি, ক্লাসের পরে একটা নাইম ভাইয়ের সাথে মিটিং আছে, ওই কীভাবে ইভ্যালুয়েশন নিতে হবে, ইভ্যালুয়েশন প্রসেসটা নিয়ে একটা মিটিং। ওই ইভ্যালুয়েশনের ডেটটা ফিক্স করতে হবে, ঈদের আগেই নাকি ইভ্যালুয়েশন নিতে হবে। আর ইভ্যালুয়েশনের পেমেন্ট কী হিসাব আর কীভাবে নিতে হবে এটা নিয়ে একটা মিটিং, ওটা করেই বের হবো। হ্যাঁ, আচ্ছা, যদি অ্যাজাক্স এর ভেতরে দিতে চায় যে আমি টাইপিং পিরিয়ডেই চেক করব যে এটা আছে কি নেই, ডেটাবেস থেকে নিয়েই আমাকে বলে দেবে যে অ্যাভেলেবেল নট অ্যাভেলেবেল, তখন আমরা কি করতে পারি, তাই না? তো অ্যাজাক্সের যে ফাংশনটা, বা অ্যাজাক্সের জন্য যে আমরা একটা ফাংশন লিখেছিলাম, আমরা অ্যাজাক্সের জন্য যে একটা অবজেক্ট তৈরি করেছিলাম, ওই কোডটুকু লাগবে না এখানে? ওই কোডটুকু কিন্তু এখানে লাগবে। এই নামটা আগে থেকে আছে কিনা আপনি লিখতে গেলেই বলে দিচ্ছে যে এই নামটা অলরেডি এক্সিস্ট। জাস্ট এটা দেখাচ্ছি ক্যাটাগরি নামের জন্য। এটা নর্মালি এই ধরনের কাজে করা হয় না, করা হয় ইমেল অ্যাড্রেস চেকিং এর জন্য, মোবাইল নাম্বার চেকিং এর জন্য। কাস্টমার যখন রেজিস্ট্রেশন করছে তার ইম্পর্টেন্ট ফিল্ডগুলো যেগুলো রিকোয়ার্ড, আমি সেই ফিল্ডগুলোতে অ্যাজাক্স দিয়ে রাখছি যাতে সে প্রবলেম ফেস না করে। যে ফর্ম সাবমিট করার পর আমি বলছি যে তার ইমেল অ্যাড্রেসটা আগে থেকেই আছে, সেটা না বলে আমি ইনস্ট্যান্ট তাকে বলে দিব। ওই কাজটা করাচ্ছি ক্যাটাগরি নাম ধরে, ঠিক আছে? কারণ তো আমরা এখনো কাস্টমার রেজিস্ট্রেশন ফর্মে আসি নাই, তাই না? আচ্ছা, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। দুইটার পরে পাবেন। ঠিক আছে, ভালো। স্ক্রিপ্ট টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট।
আচ্ছা ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ এরা মানুষ যেরকম সে ধরনের কথাবার্তা কি বলছে স্যার পাকিস্তান কি বলছে ছাগল তো ছাগলে আসলে ঠিক কথা বলে ও ওভার প্রতি 10, 12, 15, 20 এরকম ক্রিজ বানাতে হবে বল মানলে ব্যাটসম্যান পর্যন্ত আসবেই না তখন বুঝতে পারছি দেখাই ওইটা আমি শুনলাম कोई गल है ना क्या एक यहाँ पर इशू और भी है जो कि है इंडिया वर्सेस बांग्लादेश का। अब यहाँ पर देखना ये है कि जी इंडिया को बहुत बड़ी शिकस्त 79 रन शिकस्त हो गई है बांग्लादेश में पहले ओडीआई में। और दो चीजें यहाँ पर सामने आ रही हैं, दो राय है। जहरा बेग ये कहा जा रहा है कि भारत की साजिश है, कॉन्ट्रोवर्सी है भारत की पाकिस्तान को चैंपियंस ट्रॉफी में एक्सेस ना देने के लिए। सरफराज साहब हमारे साथ हैं, उनसे पूछते हैं सरफराज साहब आपको क्या लगता है कि बांग्लादेश जो हो गया है होशियार या भारत ने डाल दिया जाए कि हुआ क्या ये पाकिस्तान के खिलाफ এরা 10-এর বাইরে চলে যায় साजिश तो नहीं हो रही? नहीं साजिश तो डेफिनेट है क्योंकि इंडिया नहीं चाहता कि पाकिस्तान चैंपियंस ट्रॉफी के लिए क्वालिफाई करे और उस वजह से मेरा ख्याल है कि अभी जो रिसेंट मीटिंग हुई है दोनों বোঝাই তো গেল এদের মোটিভেশন এরা কি এরা মানুষ না কি प्राइम मिनिस्टर की इंडिया और बांग्लादेश के प्राइम मिनिस्टर और जिस तरह के मोदी ने पाकिस्तान के मुताबिक बयान दिए हैं कि पाकिस्तान को तोड़ा है तो डेफिनेट इसमें सामने चीजें नजर जरूर आई हैं कि इंडिया ने कोशिश की है कि पाकिस्तान से बाहर रहे और ये पहला मैच प्लेट में इनको रख के दे रहे। तो दूसरी तरफ अगर देखें तो पाकिस्तान को वाइट वॉश भी किया है बांग्लादेश ने और মানচিত্র থেকে দুইটা দেশের মুছে যাওয়া উচিত এক হচ্ছে পাকিস্তান দুই ইসরায়েল তাই না এর মধ্যে পৃথিবী শান্ত হয়ে যাবে হ্যাঁ इंडियनराও খুব খারাপ म्यांमार पाकिस्तान तो इसलिए आ रहा है कि टीम की सिलेक्शन भी ठीक नहीं थी कैप्टन भी ऐसे उन्होंने जूनियर को ले गए और उसमें फिर इख्तलाफात भी थे वो खान यूनस और कुछ
ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যে মাঠে খেলতে পারে, মাটিতে খেলতে পারে, সেই মাটি নাকি হবে। মুস্তাফিজের জরিমানা করছে শুধু ইন্ডিয়াকে খুশি করার জন্য। বোলিং অ্যাকশনে আজকে যদি 5 উইকেট পায় বোলিং অ্যাকশন আবার একটা সিরিজ ইন্ডিয়াতে দেখেন এই ক্ষেত্রে কি করলাম, একটু ডিফারেন্ট করেছি গত দিনের চাইতে। গতদিন যেটা আমি দেখাচ্ছিলাম, গতদিন অন ব্লার ইউজ করেছি, তাই না? আমরা অন ব্লার ইউজ করেছিলাম আপডেট করার সময়। আজকেও আমি অন ব্লার ইউজ করছি। নাম লিখে যখন কার্সরটা সরিয়ে ফেলবে তখনই ফাংশনটা কল হবে। আর এখানে দিস ডট ভ্যালু মিনস এই ইনপুট বক্সের মধ্যে আমি যা লিখবো দিস ডট ভ্যালু, ওই ভ্যালুটাই চলে যাবে কার কাছে? ফাংশনের ফার্স্ট প্যারামিটার আকারে। আর সেকেন্ড প্যারামিটারটা কি হবে, আমি এটাকে বলবো এক্সিস্ট অর অলরেডি আমি একটা স্প্যান দিয়ে দিচ্ছি, যার আইডি আমি বলে দিচ্ছি RES রেজাল্ট। তো এখানে বলবে যদি ডেটাবেজে ম্যাচ করে, ডেটাবেজের সঙ্গে একদম ক্যাটাগরি নামটা মিলে যায়, তাহলে বলবে কি অলরেডি এক্সিস্ট, আদারওয়াইজ বলবে কি অ্যাভেলেবেল। তো এই কাজটা আমরা এই আইডির এগেনস্টে RES আইডির এগেনস্টে দিতে যাচ্ছি। তাহলে আমার এখান থেকে প্রথম প্যারামিটারটা দিস ডট ভ্যালু আর দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে RES। দিস ডট ভ্যালু আর কমা দিয়ে কি আসবে? RES। গুড। সো এখন আমরা যদি সিঙ্গেল কোড দেন, ডাবল কোড দেন, একই কথা। এখন আমরা যদি দেখি যে গিভেন টেক্সট অ্যালার্ট করি গিভেন টেক্সটটাকে, তাহলে কি হয়? ফাংশন কল হয়েছে, লোড দেওয়া হয়নি। আসছে নাকি? মোবাইলটা কিন্তু আমি পাচ্ছি। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা পেজে যাব, চেক ক্যাটাগরি নামে একটা ফাইলে যাচ্ছি এবং টেক্সট হিসেবে আমি পাঠাচ্ছি কি গিভেন টেক্সট। সো আমাকে একটা পেজ তৈরি করে নিতে হচ্ছে চেক ক্যাটাগরি ডট পিএসপি নামে। না, ক্লাসের অবজেক্ট কল করে পারবে না, কারণ সার্ভার পেজে যেতে হবে। আপনি এই পেজে থেকেই অ্যাজাক্স ইনিশিয়েট করতে পারবেন না। সো কোনো একটা পেজ হিডেনে যেতে হবে, ওখান থেকে আমাদের কোনো একটা ফাংশনে যেতে হবে, ফাংশন কিছু একটা আমাকে রিটার্ন করবে। যদি প্রত্যেকটি ইনপুটের জন্য অ্যাজাক্স দেন, সবগুলো পেজের জন্য কিন্তু নর্মালি অ্যাজাক্স ইমপ্লিমেন্ট হয় না। 3-4টা যদি পেজ দেন তাহলে 3-4টার জন্য আলাদা আলাদা ফাইলে যেতে হবে, এক ফাইলে হবে না। বাট এক ফাইলে গিয়ে আপনি কিন্তু কন্ডিশন চেক করে করতে পারেন। হ্যাঁ, সুইচ কেস দিয়ে আপনি কন্ডিশন চেক করে করতে পারেন। তারপর কোথা থেকে ফাংশনে যাবেন, আপনাকে একটা পেজে যেতেই হবে, একটা পেজে আপনাকে যেতেই হবে। তাহলে চেক ক্যাটাগরি ডট পিএসপি ফাইলটাতে আমরা যাচ্ছি, এটা অ্যাডমিনের ভেতরে আমরা রাখি।
কিভাবে পাঠিয়েছি? টেক্সট ক্যাটাগরি নামের ভিতরে সেটা চলে আসছে। অবজেক্ট নেম ধরে একটা ফাংশন কল করেছি, ক্যাটাগরি নেম অ্যাজাক্স সার্চ দিয়ে। অবজেক্ট অ্যাডমিন না হয়ে এখানে কি বসবে? ক্যাটাগরি নেম। আমাদের যে অ্যাডমিন ক্লাসটা আছে public function category name ajax search, এখান থেকে আমাদের একটা এসকিউএল যাবে। select star from tvl category where category name equal dollar category name. Select star from tvl category where category name equal dollar category name. এরপরে আমি বলছি result equal mysql query dollar sql return result. বুঝি নাই নাই। আচ্ছা, কাউন্ট কোয়েরি চালিয়েও করা যায়। আবার আপনি ফেস এসও করে যদি আপনি ওটাকে কাউন্ট করেন সেটাও আপনি করতে পারেন। ফেস এসও করলে ওর ভেতরে যদি ভ্যালু আসে সেটাও আপনি করতে পারেন। অনেকভাবেই করা যায়। চেক ক্যাটাগরিতে এসে আমি যদি বলি যে কোয়েরি রেজাল্ট ইকুয়াল MySQL, একটা ভ্যালু আসলেই তো আমি বলবো যেটা এক্সিস্ট, রাইট? একাধিক তো আমি চেকিং এর দরকারই নেই। MySQL
নাম্বার অফ রোজ, তাই না? বাট রোজ করবো যখন রেজাল্ট থেকে আমি বের করব তখন রোজ বার, এটা তো রিসোর্স লোকেশন, এখান থেকে তো রো আসবে না, এখান থেকে রো আসবে, রাইট? তো রেজাল্টটা দিচ্ছি। এখন রোটা কাউন্ট করার দরকারই নেই। আমি যদি বলি যে ইফের মধ্যে কোনো ভ্যালু আসে, যদি কোয়েরি রেজাল্টে কোনো ভ্যালু থাকে, কোয়েরি রেজাল্টে যদি ভ্যালু থাকে, আমি ইকো বলছি অলরেডি এক্সিস্ট, এলস এটাই কিন্তু হয়ে গেল, তাই না? আমি আমার রিসোর্স, আমি আমার রেসপন্স টেক্সট আকারে কি পাবো? অলরেডি এক্সিস্ট অথবা কি পাবো? অ্যাভেলেবল। সো অ্যালার্টটা তুলে দেই, অ্যালার্টটা তুলে দেওয়া আছে না? ডেটাবেজে কি কি ধরনের ক্যাটাগরি আছে? মোবাইল আছে না? কি বলছে? অলরেডি এক্সিস্ট, স্পেস দিয়েছি, অলরেডি এক্সিস্ট বলছে। আরেকটা কি আছে? এটাকে অলরেডি এক্সিস্ট বলছে। ট্যাব অ্যাভেলেবল বলছে, তাই না? হ্যালো, হ্যালো করছিলাম, হ্যাঁ তানভীর, হ্যাঁ তানভীর বল। আমাকে তো ইমেল করার পর আমাকে জানার নেই। আচ্ছা, ইমেল করার পরে একটু জানাতে হতো। আমি কি নামে করেছিলেন? নাম কি আপনার? তানভীর। আচ্ছা, 603 না? ঠিক আছে, ওকে ওকে, ওটা দেখে নিচ্ছি। আচ্ছা, এটা কি বোঝা গেল যে আমি যখন ব্ল্যাঙ্ক দিয়েও যাচ্ছি, কারণ আমার ডেটাবেজে কি আছে? ব্ল্যাঙ্ক ফিল্ড আছে না? ক্যাটাগরি নেমে সে বলছে কি অলরেডি এক্সিস্ট। বাট আমি যদি ডেটাবেজ থেকে ব্ল্যাঙ্ক ফিল্ডগুলো বাদ দিয়ে দেই, লোকালহোস্ট পিএসপি মাইডমিনে যাচ্ছি, ডিবি ই-কমার্স এসিআইপি পিএসপি ব্যাচ 1, ক্যাটাগরি, এই যে বেশ কিছু ব্ল্যাঙ্ক ফিল্ড আছে। এর নেম কি? ব্ল্যাঙ্ক না? এবার তো নেম আছেই। আমি যদি ব্ল্যাঙ্ক কোনো ফিল্ড দিয়ে যদি প্রেস করি, বলছি কি অ্যাভেলেবল, তাই না? নেম নামে একটা ক্যাটাগরি আছে, এবার বলছি কি অলরেডি এক্সিস্ট। বুঝতে পেরেছেন? সে ব্ল্যাঙ্ক আসলে আমি তো স্যার ইয়াতে দিয়ে রাখছি, HTML এ তো স্যার দিয়ে রাখছি যে রিকোয়ার্ড না, ওই রিকোয়ার্ড তো আমাকে ধরবেই। আমাকে কিন্তু এখানে আমি যদি ব্ল্যাঙ্ক রাখি, আমি যদি এখানে প্রেস করি, আমাকে বলছে প্লিজ ফিল আউট দিস, এটা আমাকে ধরবেই। এটা এক ধরনের, এটা জাভাস্ক্রিপ্টের, আর এটা কি দিয়ে হলো? অ্যাজাক্স দিয়ে তাকে অ্যালার্ট করে দেওয়া। নর্মালি আর একটা কেস যেটা করা হয়, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের জন্য, সে যদি এটাকে ওভারলুক করে যে অ্যাভেলেবেল বা অলরেডি এক্সিস্ট, যে লাইক যদি অলরেডি এক্সিস্ট আসে, তারপরেও যদি সে এটা কাজ করতে চায়, এই বাটনটাই কি করে দিতে হবে? ডিসেবল করে দিতে হবে, সেভই হবে না। ঠিক আছে? বাটনে এখানে যদি অলরেডি এক্সিস্ট হয়, সঙ্গে সঙ্গে আমার বাটন কি হয়ে যাবে? ডিসেবল। আর যদি অ্যাভেলেবেল হয়, তখন আমার বাটনটা এনেবল থাকবে। দেখাচ্ছি, বাট
ম্যানুফ্যাকচারার এটা একটু করে ফেলেন, ম্যানুফ্যাকচারার নেমটা অ্যাজাক্স দিয়ে সার্চ করেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ ভালো আছি, ভালো আছি। টপ 10 2 ব্যাচের। ঠিক আছে, এটা আমার তো ওই ব্যাচটা আগামীকালকে আছে, আর এই ব্যাচে 5 জনের নাম আমি লিখে নিচ্ছি। ঠিক আছে, আইডিগুলো না, ঠিক আছে আমি আইডি, ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে, ম্যানেজ অ্যাড ম্যানুফ্যাকচারার আছে না, অ্যাড ম্যানুফ্যাকচারার এই আমি যে অ্যাজাক্সের কাজটা করলাম এটা একটু এখানে দেখান, এক্সিস্ট আর অ্যাভেলেবেল। তারপরে বাটন কিভাবে ডিসেবল করে দিতে হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি। ক্যাটাগরিটা দেখেন, আমি যেটা করতে বলেছিলাম যে ওই ম্যানুফ্যাকচারারটা আপনাদের অ্যাজাক্স দিয়ে করতে বলেছিলাম, অ্যাভেলেবেল নট অ্যাভেলেবেল যে ইস্যুটা। এখন যেটা আমি করব সেটা হচ্ছে যে এখানে যখন অলরেডি এক্সিস্ট আসবে, আমার এই বাটনটা কি হয়ে যাবে, ডিসেবলড হয়ে যাবে। এখন অলরেডি ডিসেবলড অবস্থায় আছে, এখন কিন্তু এনাবেল অবস্থায় আছে, রাইট? যখনই অ্যাজাক্স ইনিশিয়েট হবে তখনই কিন্তু এটা ডিসেবল হবে যদি অলরেডি এক্সিস্ট, আর অ্যাভেলেবেল হলে সেটা আবার খুলে যাবে, রাইট? সো আমি চেক করি, XML HTTP যদি ইকুয়াল হয়, অলরেডি এক্সিস্ট, সেক্ষেত্রে বাটনটা কি হয়ে যাবে, ডিসেবল। এলস অন্য যে কোনো সময় ফলস, বাটন প্রেস হচ্ছে, ঠিক আছে? মোবাইল অলরেডি এক্সিস্ট, ঠিক আছে? আমি বাটন প্রেস করছি, বাটনটা কিন্তু আর প্রেস হচ্ছে না বা কাজ করছে না। ডিসেবলের জন্য যদি আপনি সিএসএস লিখেন আলাদা একটা সিএসএস আসবে, ঠিক আছে? আমি ডিসেবল সিএসএস লিখবেন, বাট স্টিল কিন্তু নর্মাল কালারের চাইতে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো এটা ডিসেবল অবস্থায় আছে। বাট আমি যদি বলি আবার অ্যাভেলেবেল, দেখেন কালারটা কিন্তু আবার একটু গাঢ় হয়ে গেছে, তখন একটু ফ্যাকাশ হয়ে গিয়েছিল। এবার যদি বাটন প্রেস করি তখন আমাকে বলছে যে ওই ইয়েটা আর কি, প্লিজ এন্টার ভ্যালিড ক্যাটাগরি নেই, যেহেতু ভ্যালিডেশন ধরা যাচ্ছে। সো
কাজ করছে, পাবলিকেশন স্ট্যাটাসটা আমাকে সিলেক্ট করতে বলছে, কারণ এটা কি অবস্থায় আছে, অ্যাভেলেবেল অবস্থায় আছে। তো যদি অলরেডি এক্সিস্ট হতো তাহলে কি হয়ে যেত, লাইক এটা পাবলিশ করার পর সে চেক করে দিয়েছে অলরেডি এক্সিস্ট। সো এবার যদি আমি নেই, ডেটাবেস কিন্তু কেস সেন্সিটিভ না, মাই পিএসপি কেস সেন্সিটিভ না, ঠিক আছে, এই জন্য এটা দেখিয়েছে। তো চেক করে অলরেডি এক্সিস্ট, এখন কিন্তু বাটনটা আর প্রেস করা যাচ্ছে না বা সেভও হচ্ছে না, বোঝা যাচ্ছে। সো অ্যাজাক্সের জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশনের ইউজ আমরা দেখলাম। আমরা কিন্তু আবার নেক্সট ক্লাসে আবার প্রজেক্টে ফেরত যাব এবং প্রজেক্টে গিয়ে প্রোডাক্ট ডিটেলস, শপিং কার্ট, দেন কাস্টমার রেজিস্ট্রেশন, শিপিং ইনফরমেশান, পেমেন্ট ইনফরমেশান, অর্ডার সেভ, এই কাজগুলো দেখব, রাইট। আবার অর্ডার প্লেস করার পর আমরা ফ্রন্ট এন্ডে কীভাবে, ব্যাক এন্ডে কীভাবে অর্ডার ম্যানেজ করতে হয়, ইনভয়েস তৈরি করতে হয়, ঠিক আছে, কীভাবে পিডিএফে জেনারেট করতে হয়, এই বিষয়গুলো এখনও বাকি আছে। তার মানে আমাদের 7টা ক্লাস আছে যদিও, বাট লোড আছে অনেক, শেষ করতে হবে। ক্লাস বাড়ানোর স্কোপ নেই, সুযোগ থাকলে আমরা বাড়াতাম। একটু প্রেসারে যাবে আর কি পরবর্তী ক্লাসগুলো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা প্রপোজ করেছিলাম যে 180 ঘন্টা, আমাদের দিয়েছে 130 ঘন্টা, 50 ঘন্টা ওখানেই লস, তো কিছু করার নেই। এই যে যাদের কাছ থেকে আমরা প্রজেক্টটা নিয়েছি, এসিআর না, এর জন্য কি ইভ্যালুয়েশনটা আমি ঈদের আগেই করে নিচ্ছি, এখন যদি হয় আর কি। হ্যাঁ, ইভ্যালুয়েশনটা ব্যাচ 1 এর ইভ্যালুয়েশনটা প্রবাবল ডেট 11th of July, 8 তারিখে বা 7 তারিখে যদি শেষ হয় তার 4-5 দিনের মাথায় আপনাদের ইভ্যালুয়েশন হবে। 11 তারিখে ইভ্যালুয়েশনের একটা প্রবাবল ডেট দেওয়া হয়েছে, ওখানে আপনারা কথা বলতে পারেন, কিছু হবে কি না জানি না। না, এখন অ্যাকচুয়ালি 1-2 জনের জন্য ওটা অ্যাকচুয়ালি ম্যানেজ বা এদিক সেদিক করাটা ডিফিকাল্ট, কারণ ওটা টোটালি ল্যাবের উপরে নির্ভর করবে, যিনি ইভ্যালুয়েশন নেবেন তার টাইমের উপরে নির্ভর করবে, এবং সবার কথা একটা অ্যাডজাস্টমেন্টে আসতে হবে। সো ডেট পড়লে ওটা আর হয়তো চেঞ্জ করা যাবে না, যেরকম ভাইবা ডেট পড়লে চেঞ্জ করা যায় না, তাই না, পরীক্ষার ডেট পড়লে চেঞ্জ করা যায় না, ঠিক ওরকম এটা একটা পরীক্ষায় আর কি, ফাইনাল পরীক্ষা আর কি। আপনারা এখানে থিওরিটিক্যাল একটা পরীক্ষা দেবেন, ওটাও ভ্যালু রাখবে, প্রজেক্ট দেবেন, ওইটাও ভ্যালু এক হিসেবে কাউন্ট হবে, বাট অ্যাসেসমেন্টের আলাদা আর একটা ইভ্যালুয়েশন আর কি। সব ট্র্যাক থেকেই কোশ্চেন হবে, যে যে বিষয় পড়িয়েছি সব বিষয় থেকে কোশ্চেন, ভাইবা, টেকনিক্যাল সেশন উইথ রিটেন, সব সারাদিনের জন্য রেখে দেব। রমজান মাস সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত রেখে দেব। হ্যাঁ, না আমি তো বেশি জন করে ডাকবো না, 5-6 জন করে পার আওয়ার আসবে, তারপরে অ্যাসেসমেন্ট করে করে ছেড়ে দেব। একজনের পেছনে 15-20 মিনিট করে লাগবে। হতে পারে। নেক্সট ব্যাচটা শুরু হচ্ছে প্রবাবলি 11-12 তারিখ থেকে। 11 তারিখ, 12 বৃহস্পতিবার কি বার, মানে শনিবার হচ্ছে 11 তারিখ, 9 তারিখ থেকে সম্ভাবনা আছে, শুরু হয়ে যাচ্ছে 9 তারিখ থেকে আরেকটা ব্যাচ। ব্যাচ 1 আর ব্যাচ 4 নিব। হ্যাঁ,
ওখানেও 4টা। স্যার ভাইবার রেজাল্ট হয়ে স্যার গেছে? এইভাবে দিলে সুবিধা কি ব্যাচ 1/4 1 2 নিলে সমস্যা এটা আমার টাইমিং, ঠিক আছে, আমি যে সময় অ্যাভেলেবেল, হ্যাঁ আমি যে সময় অ্যাভেলেবেল। নতুন ব্যাচে কি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে? ভাইবার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তাহলে আপনার ব্যাচ দুইটার নাম ব্যাচ 1 আর ব্যাচ 2 দিয়ে এখন মেসেজ করেছি কিনা জানি না, আমরা রেজাল্ট দিয়ে দিয়েছি। আমরা অ্যাকচুয়ালি 350 জন থেকে 210 জন সিলেক্ট করেছি, বাট সিলেকশনটা আরেকটু হার্ডার হবে। আমরা 5 আউট অফ 10 এর মধ্যে দিয়েছি, যারা 5-এর উপরে পেয়েছে সবাইকে আমরা সিলেক্টেড বলছি। বাট বেশি সম্ভবত যারা 6-এর উপরে পেয়েছে ফার্স্ট কোয়ার্টারের জন্য ডাকবে। 120 জন যদি 6-এর উপরে পেয়ে যায় তাদেরকে নিয়ে নেবে, তারপর সুযোগ দেবে 5-এ। আমাদের কি হবে না, আপনাদের টপ 5 140 জন আমরা সিলেক্ট করে দিয়েছিলাম 5-এর উপরে যারা পেয়েছিল, বাট এখন তো 5-এর উপরে পেয়েছে 210 জন। দিবে কত 120 ভাইভাতে ঠিক আছে 210 জন। আমরা যারা 5-এর নিচে তাদের ধরছি না, বাট 5-এর উপরে যারা আছে সবাইকে সুযোগ দিতে বলেছে। যদি এই কোয়ার্টারে হয় হবে, না হলে নেক্সট কোয়ার্টারে। কিন্তু তারা হ্যাঁ, তারা ভর্তি হয়ে থাকবে, যখন ক্লাস শিডিউল আসবে তখন ক্লাস শুরু করবে। মানে পরীক্ষা দিতে পারবে না তাহলে তো ভালো 750 মতো, আমাদের সময় কত 450। তারপরে তো 100 দিন এইটা বোঝা গেছে তাই না? আচ্ছা, তাহলে আমরা ক্যাটাগরি ফর্মের উপরে এই বিষয়গুলো ম্যানেজ করতে শিখলাম। আজকে যেটা হলো সেটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফাইলের মাধ্যমে ফর্ম ভ্যালিডেশন দেখলাম, ক্লায়েন্ট এন্ড ভ্যালিডেশন যেটাকে আমরা নর্মালি বলে থাকি। আমরা ইনপুট বক্স ভ্যালিডেশন দেখেছি, ড্রপ ডাউন ভ্যালিডেশন দেখেছি, এরপরে মানে ম্যাচ করা দেখেছি তাই না, দুইটা ফিল্ডের ভ্যালু ম্যাচ করার ভ্যালিডেশন দেখেছি। এরপরে আমরা অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করলাম, অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করে ওই নামটা এক্সিস্ট করে কিনা সেটা আমরা ডেটাবেস থেকে চেক করে এক্সিস্টেন্সি চেক করেছি, রাইট। এবং এক্সিস্ট হলে সেক্ষেত্রে বাটন অ্যানাবল ডিসেবলের কাজটা শেষ করেছে। তো মানে পরীক্ষার সময় যদি কোনো সলভ দেওয়া হয় তখন কি নেট ইউজ করতে দেবেন না? না, অত বড় সলিউশন দেওয়া হয় তো কোড সিনট্যাক্স কোড দেখাতে বলা হবে, এটা ট্রু আর ফলস, আর এটা মিস্টেক কি আছে সেটা ঠিক করে দেন, এগুলোই। বড় কোনো প্রবলেম সলিউশন দেওয়া হবে না। ঠিক আছে, একটা পেন ড্রাইভ নিয়ে আসেন। আর তো জানি যে আমরা কত পারি আর রোজা